USMLE মেডিকেল কলেজের 2015 গ্র্যাজুয়েট। আর আমি বর্তমানে ইউএসএ তে আছি, নিউ ইয়র্কে জ্যামাইকা হসপিটাল। এটা একটা হোল প্রসেস ফ্রম বিগিনিং টু এন্ড, এক্সাম ছাড়াও আরো অনেক কিছু আছে করতে হচ্ছে এবং ইভেন্চুয়ালি ইউ উইল গেট দ্য রেসিডেন্সি। তো এই জার্নিতে দেখেন জাস্ট এক্সাম ছাড়াও আরো অনেক কিছু আছে। তো এক্সপেরিয়েন্স, সো ইউএস ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স জিনিসটা হচ্ছে আপনি এই দেশের হেলথ সিস্টেম কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আপনার সম্যক ধারণা আছে না। আমার $5,000 পার মান্থ করে দিচ্ছে। আর রেসিডেন্সির পরে হচ্ছে, যদি অনেকে জিজ্ঞেস করে থাকেন যে রেসিডেন্সির পরে জব বা এরকম আর্নিংটা কিরকম, ইনকামটা কিরকম, সো ডিপেন্ড করে কি কোথায় যাচ্ছেন এবং কি ধরনের জব করছেন। লাইক আপনি যদি স্পেশালিটিতে যেতে চান, দেয়ার ডিফারেন্ট মানে হচ্ছে বেতন ডিফারেন্ট হতে পারে। আর যদি আপনি ইন্টারনাল মেডিসিন বা যেই সাবজেক্টে আপনি রেসিডেন্সি করছেন সেটাতেই থাকতে চান, বিভিন্ন ধরনের বেতন ক্রাইটেরিয়া আছে। তো একটা অ্যাভারেজ ইনকাম হিসাব করলে দেখা যায় যে ইউএস এর যে ডক্টরসরা অ্যাভারেজ ইনকাম করছে ইয়ারলি $2 লাখ মতো। কতটুকু, তো সেটার উপর আমার পোস্টে একটা ব্রেকডাউন করা একটা পোস্ট আছে, মানে আপনার প্রতিটা এক্সামের খরচ আমার প্রোফাইলে, এই সিনা আলম প্রোফাইলে গেলে আপনারা দেখতে পারবেন, একটু স্ক্রল করলেই কত খরচ হতে পারে। তো রাফলি একটা এস্টিমেট যদি দিতে চাই, অ্যারাউন্ড $15,000 to $20,000, ঠিক আছে, $15,000 to $20,000 আপনার লাগতে পারে টু কমপ্লিট দ্য টোটাল প্রসিডিওর। আমি সিলেটের মেজি ওসমানী মেডিকেল কলেজের 2015 গ্র্যাজুয়েট। আর আমি বর্তমানে ইউএসএ তে আছি, নিউ ইয়র্কে জ্যামাইকা হসপিটাল মেডিকেল সেন্টার, নিউ ইয়র্কে পোস্ট গ্রাজুয়েট ইয়ার 1 ইন্টারনাল মেডিসিন রেসিডেন্ট হিসাবে। সো আমি আমার ইউএসএমএল-এর জার্নিটা বলবো, মানে কিভাবে মোর বেসিক্যালি একটা জেনারিক আইডিয়া দিব যে টোটাল ইউএসএমএল-এর প্রসেসটা। নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের চেয়েও জিনিসটা হচ্ছে টোটাল ইউএসএমএল প্রসেস বা ইউএসএমএল সম্পর্কে বেসিক যে ধারণাটা সেটা। সো বেসিক্যালি এই ডিস্ট্রেসিং টাইমে এই ওয়েবিনারের থ্রুতে যতটুকু ইনফরমেশন শেয়ার করা যায়, কারণ খুবই ডিস্ট্রেসিং টাইম চলছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সবাই জানেন। তারপরেও যতটুকু আমাদের ট্র্যাকে থাকার চেষ্টা করি। তো প্রথমে আমি যেটা বলবো যে ইউএসএমএল প্রসেসটা আসলে ইটস এ প্রসেস। মানে আমি যখন প্রথম ইউএসএমএল এর কথা শুনেছিলাম তখন জিনিসটা ছিল একটা এক্সাম, মানে আমার কাছে ছিল এটা একটা এক্সাম, জাস্ট একটা এক্সাম। বাট ইটস নট জাস্ট অ্যান এক্সাম, এটা একটা হোল প্রসেস ফ্রম বিগিনিং টু এন্ড, এক্সাম ছাড়াও আরো অনেক কিছু আছে। তো কি কি আছে সেটা একটা যদি সংক্ষিপ্ত বলার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রথমে অবশ্যই এক্সামস, তাই তো। তারপরে হচ্ছে এক্সামসের পরেও আরো অনেক ক্রেডেনশিয়ালস ম্যানেজ করতে হয়। লাইক ওয়ান অফ দ্যাম ভেরি ইম্পর্টেন্ট ইজ দ্য ইউএস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, আমরা যেটা সংক্ষেপে ইউএসসি বলছি। তারপরে হচ্ছে আপনার এখানে লেটার অফ রেকমেন্ডেশনস ম্যানেজ করতে হচ্ছে এই দেশি ডক্টরসদের থেকে। তারপরে যেটা করতে হচ্ছে আপনার রেসিডেন্সি অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, মানে রেসিডেন্সি পজিশনের জন্য। রেসিডেন্সি মানে হচ্ছে এখানে যেই ট্রেনিংটা করছি আমরা, বা যে ট্রেনিংটার জন্য আপনি ট্রাই করছেন, লাইসেন্সের জন্য একটা ট্রেনিং করতে হয়, সেটাকেই বলছে রেসিডেন্সি। সো রেসিডেন্সি অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, অ্যান্ড দেন আপনার রেসিডেন্সি ইন্টারভিউ ফেস করতে হচ্ছে এবং ইভেন্চুয়ালি ইউ উইল গেট দ্য রেসিডেন্সি। তো এই জার্নিতে দেখেন জাস্ট এক্সাম ছাড়াও আর অনেক কিছু আছে। তো বেসিক্যালি সবগুলো জিনিস নিয়ে অল্প একটু কথা বলার চেষ্টা করব। তো প্রথমে যেটা হচ্ছে, যেটা বলতে চাই, মানে এক্সাম গুলো কি কি আছে এটা মোটামুটি হয়তো সবাই জানেন। একটা ব্যাপার বলে নিই, আপনারা যে কোনো ইনফরমেশন সবসময় চেষ্টা করবেন লাইক যে অথেন্টিক যে ওয়েবসাইট আছে সেগুলো থেকে যাচাই করে নেওয়ার, তাই তো। কারণ আমি যে ইনফরমেশন দিচ্ছি সেটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। লাইক আমি ধরেন একটা ফির কথা বললাম $950, কিন্তু আপনি ওয়েবসাইটে গিয়ে দেখলেন হয়তো সেখানে হয়তো একটু চেঞ্জ এসেছে, কারণ তাদের প্রতিনিয়ত চেঞ্জ হয়। তো সেই জন্য যারা ইউএসএমএল এর প্রতি ইন্টারেস্টেড সবাইকেই বলবো আপনারা অবশ্যই দুটো ওয়েবসাইট সবসময় ফলো করবেন। একটা হচ্ছে
এটা হচ্ছে www ওকে সো লিখে দিই এখানে দেখি www.usmle.org ঠিক আছে এই ওয়েবসাইটটা ফলো করবেন আর এটা হচ্ছে আমাদের যে ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট মানে আমরা তো এই দেশে আমেরিকাতে আমরা হচ্ছে ফরেনার তাই তো ফরেন মেডিকেল গ্র্যাজুয়েটসদের জন্য একটা কমিশন আছে এডুকেশনাল কমিশন সেটাকে বলা হচ্ছে ইসিএফএমজি সো www.ecfmg.org ঠিক আছে এই দুটো ওয়েবসাইট আপনারা একটু ফলো করবেন লাইক আপনারা যারা ইন্টারেস্টেড তো আরেকটা কথা বলে নিই যারা লাইভে জয়েন করেছেন ইফ ইউ আর ইন্টারেস্টেড to ask any questions just go ahead লাইভে কমেন্ট সেকশনে আমি ওপেন করে রেখেছি সো কোনো প্রশ্ন থাকলে আমি চেষ্টা করবো আমার সাথে মতো উত্তর দেওয়ার এখন এই দুটো ওয়েবসাইট যদি আপনারা ফলো করেন ইউ উইল বি মোর আপ টু ডেট ওকে দেখো যেটা বলবো লাইক প্রথমে হচ্ছে এক্সাম সিস্টেম নিয়ে কথা বলি লাইক এক্সাম গুলো কি কি আছে এবং আমাদেরকে কি কি পড়াশোনা করতে হয় সেটা সংক্ষেপে একটু বলে নিই এক্সামস আছে হচ্ছে মোট 4টা তাই তো 4টার মধ্যে হচ্ছে একটা স্টেপস বলে এগুলোকে স্টেপ 1 এক্সাম স্টেপ 2 এক্সাম স্টেপ 2 এর মধ্যে হচ্ছে দুটো একটা হচ্ছে স্টেপ 2 সিকে আর একটা হচ্ছে স্টেপ 2 সিএস আর এরপরে হচ্ছে স্টেপ 3 ঠিক আছে স্টেপ 3 সো এই হচ্ছে 4টা এক্সাম তাহলে স্টেপ 2 এর মধ্যে দুটো পার্ট আছে স্টেপ 2 সিকে আর সিএস আর হচ্ছে স্টেপ 3 সো সবচেয়ে প্রথমেই সব স্বাভাবিকভাবেই স্টেপ 1 এর কথা চলে আসে যদিও ইউ ক্যান টেক স্টেপ 1 in any order like আপনি চাইলে স্টেপ 2 দিতে পারেন আগে সিকে বা সিএস যে কোনোটাই আগে দিতে পারেন তারপরে আপনি স্টেপ 1 দিতে পারেন ইফ ইউ ওয়ান্ট আর স্টেপ 3টা হচ্ছে এই 3টা পরীক্ষা দেওয়ার পরে আপনি দিতে পারবেন সো স্টেপ 3 আপনি সবার আগে দিতে পারবেন না স্টেপ 1 এ বেসিক্যালি যেটা টেস্ট করা হয় সেটা হচ্ছে বেসিক সায়েন্স তাই তো মানে বেসিক সায়েন্সটাকে অনেকটা ক্লিনিক্যাল মোড়কে মানে টেস্ট করা হয় লাইক আপনাকে একটা ক্লিনিক্যাল ভিনিয়েট দিয়ে দিবে তবে প্রশ্ন করবে বেসিক সায়েন্স থেকে তাই তো বেসিক সায়েন্স গুলো কি কি আছে আমরা ফার্স্ট ইয়ার থেকে এখন যদি প্রফের হিসাব করি এখন যে প্রফ সিস্টেম তাহলে প্রথম 3টা প্রফের যেসব সাবজেক্ট সেগুলোই হচ্ছে আমাদের স্টেপ 1 এর সিলেবাস লাইক অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি তারপরে মাইক্রোবায়োলজি ইমিউনোলজি তারপরে আমাদের পাবলিক হেলথ অ্যান্ড সাইকিয়াট্রি এটা একটা এডিশন বলতে পারেন আর কি আছে প্যাথোলজি তাই না সো এই ফার্মাকোলজি এই সাবজেক্টগুলো হচ্ছে আমাদের টেস্ট করা হচ্ছে স্টেপ 1 এ বেসিক সায়েন্স হিসাবে এই স্টেপ 1 এর সাবজেক্টগুলো হচ্ছে এগুলো এখন যেটা হচ্ছে সিকে হচ্ছে অবশ্যই সিকে মানে হচ্ছে ক্লিনিক্যাল নলেজ স্টেপ 2 সিকে তো সেখানে টেস্ট করা হবে হচ্ছে ক্লিনিক্যাল সাবজেক্ট মোর লাইক মেডিসিন সার্জারি গাইনোকোলজি পিডিয়াট্রিক্স এই সাবজেক্টগুলো টেস্ট করা হবে আর এরপর হচ্ছে সিএসটা হচ্ছে ক্লিনিক্যাল স্কিল এটা স্টেপ 2 পার্ট ক্লিনিক্যাল স্কিল এবং এখানে হচ্ছে আপনার একটা প্র্যাকটিক্যাল এক্সাম আপনার 12টা পেশেন্ট থাকবে পেশেন্টদের হিস্ট্রি এক্সামিনেশন করতে হবে পেশেন্ট নোট লিখতে হবে ঠিক আছে তো এখন দেখেন স্টেপ 1 এর যেই পড়াগুলো সেগুলো অবশ্যই বেসিক সায়েন্স তো অনেক সময় হয় কি আমরা যখন যেমন আমি পড়া শুরু করেছি when I was almost a graduate কারণ হচ্ছে আমার ফাইনাল প্রফে ছিল হচ্ছে নভেম্বরে সো আমি মানে সাপ্লি ছিল সো আই স্টার্টেড বিফোর দ্য সাপ্লি তবে সাপ্লির পরেই মোটামুটি ভালো মতো পড়া শুরু করেছে তো এখন এই যে অনেকটা গ্যাপ পড়ে যায় তাই না মেডিকেল সায়েন্সেও আমরা আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের পড়ার সিস্টেমটাও ডিফারেন্ট আমরা বাংলাদেশে যেভাবে পড়াশোনা করছি এইখানে তো আর এইভাবে পড়াশোনা হয় না পরীক্ষার সিস্টেমটা ডিফারেন্ট এক্সাম সিস্টেমটা ডিফারেন্ট তো এই জন্য হচ্ছে নতুন করে পড়তে হয় একটু মানে মানিয়ে নিতে সময় লাগে তাই তো এই জন্যই আর কি মানে সবাই বলে যে স্টেপ 1 এক্সাম হচ্ছে সবচেয়ে কঠিন আসলে জিনিসটা তা না জিনিসটা হচ্ছে ইটস ডিফারেন্ট মানে ডিফারেন্ট জিনিস সবসময় কঠিন লাগে তাই তো এটা আমি সবসময় বিলিভ করি এখন দেখেন স্টেপ 1 এর যে পড়াগুলো সেগুলো আপনাকে কিভাবে পড়তে হবে একটা বেসিক আইডিয়া দিয়ে দিই সাবজেক্টগুলো আপনি জানেন এবং আপনি মোটামুটি কিছু না কিছু পড়াশোনা করেছেন তাই তো মেডিকেল স্কুলে বা এখন পড়াশোনা করছেন
আপনাকে যেটা করতে হবে যে কিছু এই USMLE এক্সাম সিস্টেমটা হচ্ছে ভেরি হাই yield থিংস আর টেস্টেড। তাই তো হাই yield থিংস বলতে কিছু জিনিস আছে যেটা হয়তো আমরা হাই yield মনে করছি না, হাই yield মানে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট মনে করছি না, তবে USMLE মনে করছে এটা খুবই ইম্পর্টেন্ট এবং দেখা যাচ্ছে তারা খুব রেয়ার জিনিসও খুব টেস্ট করছে। তো এই যে হাই yield থিংস বা খুব রেয়ার জিনিস, এই জিনিসগুলো আমাদেরকে একটু পড়া থাকা লাগবে এবং তারপরে হচ্ছে আমাদের সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। তো হাই yield থিঙ্ক জানতে গেলে আমরা যদি আবার আমাদের টেক্সট বুক বা আমরা যেসব রিসোর্স ফলো করে এসেছি আগে সেগুলো পড়ার চেষ্টা করি, তখন একটু সমস্যা হয়ে যেতে পারে। তো এই জন্য যেটা বলে মানে স্টেপ 1 এর জন্য আমাদেরকে কিছু স্পেসিফিক ভিডিওস দেখতে হবে যারা কিনা ওই হাই yield জিনিসগুলো যেটা USMLE তে টেস্ট করা হয় ওভার এন্ড ওভার সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করছে। তারপর কিছু বই পড়তে হবে, কয়েকটা বইয়ের নাম বলে দিব। আর হচ্ছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিছু USMLE স্টাইল কোয়েশ্চেন সলভ করতে হবে। তাই তো এটা হচ্ছে বেসিক্যালি ইন ব্রিফ ভেরি শর্ট USMLE স্টেপ 1 কিভাবে পড়বেন। আপনি যদি আমার প্রোফাইলে যান, যে প্রোফাইল থেকে লাইভ স্ট্রিম হচ্ছে, দেখবেন অনেক পোস্ট আছে USMLE এর উপরে এবং অনেক ভিডিও আমি টাইম টু টাইম শেয়ার দিয়েছি। লাইক আমার একটা ভিডিও আছে জাস্ট স্টেপ 1 প্রিপারেশনের উপর, সেটাই অলমোস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা ভিডিও। সো ওটা হচ্ছে মোর ডিটেলসে ডিসকাস করেছি, মানে কোন সাবজেক্ট পড়বেন, কিভাবে ওয়ার্ক করবেন, এই জিনিসগুলো নিয়ে। তো আজকে জাস্ট একটা ব্রিফ আইডিয়ার জন্য উপস্থিত হয়েছে, তো পুরোটা ডিসকাস করা সম্ভব হচ্ছে না। সেখানে দেখেন যে স্টেপ 1 এর তাহলে খুব বেসিক্যালি যেটা বললাম যে 3টা রিসোর্স যদি আমি বলি, একটা হচ্ছে কিছু ভিডিওস দেখতে হবে। ভিডিও রিসোর্সের নাম হয়তো আপনারা যারা স্টেপ 1 এর জন্য ট্রাই করছেন ইউ অলরেডি নো, লাইক দেয়ার ক্যান বি ভিডিওস অফ ক্যাপলান, দেয়ার ক্যান বি ভিডিওস অফ বোর্ডস অ্যান্ড বিয়ন্ডস, বিভিন্ন ভিডিওস আছে। তারপরে যেটা করতে হবে আপনার একটা বা কিছু বই পড়তে হবে, যেমন একটা বই সবাই রিকমেন্ড করে ফর স্টেপ 1 পারপাস, সেটার নাম হচ্ছে ফার্স্ট এইড। ঠিক আছে, ফার্স্ট এইড ফর USMLE স্টেপ 1। ইটস কাইন্ড অফ এ ভেরি কনজেস্টেড সামারাইজড বুক, যেটা আসলে আপনি সরাসরি পড়তে গেলে একটু সমস্যা হতে পারে, লাইক খুবই কনজেস্টেড লেখা সব জিনিসপত্র, এক্সপ্লেনেশন খুবই কম। সো ওই ভিডিওস গুলো দেখা থাকলে আপনার ফার্স্ট এইডটা বুঝতে কিছুটা ইজি হবে। তবে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আউট অফ দিস রিসোর্সেস সেটা হচ্ছে আপনার কোয়েশ্চেন সলভিং, যেটার নাম হচ্ছে ইউ ওয়ার্ল্ড। ঠিক আছে, মানে এই অনেক কিউ ব্যাংক আছে, লাইক ক্যাপ্টান কিউ ব্যাংক আছে, এমবোস কিউ ব্যাংক আছে। তবে বেসিক্যালি আপনি যদি 100 জনকে জিজ্ঞেস করেন যারা USMLE পরীক্ষা দিয়েছে, 90% will say they used UWorld or they are going to use UWorld, কারণ UWorld হচ্ছে সবচেয়ে মানে আপডেটেড এবং সবচেয়ে ওয়েল প্রিপেয়ার্ড কোয়েশ্চেন্স। ঠিক আছে, যেটা হচ্ছে USMLE স্টাইল কোয়েশ্চেন্স তারা তৈরি করে। সো বেসিক্যালি এগুলোই হচ্ছে রিসোর্সেস, এবং আমি আলাদা করে ভিডিওস দেখার নাম বলছি না। আপনারা চাইলে আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারেন, একটা ভিডিও আছে যেটা বলেছি, লম্বা একটা ভিডিও, সো ইউ ক্যান ওয়াচ দ্যাট ইফ ইউ ওয়ান্ট। তো তারপরে যেটা হচ্ছে এই ভিডিওস ফার্স্ট এইড ওয়ার্ল্ড আপনি পড়লেন, ওকে ফাইন। সো এরপরে আপনি অবশ্যই কিছু মক টেস্ট আছে আপনি প্রিপেয়ার কিনা দেখার জন্য, সেগুলোকে বলা হচ্ছে NBME এক্সাম, ন্যাশনাল বোর্ড অফ মেডিকেল এক্সামিনার্স, NBME এক্সাম। ওরাই হচ্ছে এই দেশের যারা মেডিকেলে পড়ছে তাদের পড়াশোনার জন্য পরীক্ষা তৈরি করে থাকে এই অ্যাসোসিয়েশনটা। তো এই এত কিছু ব্যাপারে লেটস সে ইউ আর রেডি, তারপর আপনি USMLE স্টেপ 1 পরীক্ষা দিতে যাবেন। তো পরীক্ষা দিতে গেলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং পরীক্ষার নিয়ম কানুন সম্পর্কে জানতে হবে। তো পরীক্ষার রেজিস্ট্রেশন যেটা ফর আস লাইক CFMG, যারা আমরা মানে ফরেন মেডিকেল গ্রাজুয়েটস যারা, তাদের জন্য আপনাকে ওই ecfmg.org যে ওয়েবসাইটটা দিলাম সেখানে যেতে হবে। ঠিক আছে, গিয়ে আপনাকে এখানে অনলাইন সার্ভিস আছে, ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশন আছে, সেখানে গিয়ে আপনার ECFMG আইডি ওপেন করতে হবে। তারপর ECFMG সার্টিফিকেশনের জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে হচ্ছে আপনার স্টেপ 1 এর জন্য অ্যাপ্লাই করতে হবে। তো ECFMG সার্টিফিকেশনের কথা বলে ফেললাম। ECFMG সার্টিফিকেশন ব্যাপারটা হচ্ছে যখন আপনি স্টেপ 1 স্টেপ 2 ডান করবেন, মানে হয়ে গেল আপনার স্টেপ 1 হয়ে গেল, স্টেপ 2 সিকে এবং সিএস হয়ে গেল, তখন আপনার এই ECFMG যে অর্গানাইজেশনটা তারা আপনাকে একটা সার্টিফিকেট দিবে, আপনি ECFMG সার্টিফাইড। তো দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এমডি, মানে এমডি হচ্ছে আবার এই দেশে এমডি বলতে যেটা বোঝায়
মানে আমাদের দেশে যেই এমবিবিএস সেটাই ইকুইভ্যালেন্স, ঠিক আছে? এই দেশের এমডি কিন্তু আবার বাংলাদেশের এমডি না, মানে পোস্ট গ্রাজুয়েশন না, ঠিক আছে? এটা স্টিল এ গ্রাজুয়েশন ডিগ্রি। সো আপনি যখন ইসিএফএমজি সার্টিফাইড, দ্যাট মিনস ইউ আর ইকুইভ্যালেন্ট টু এমডি। তো এখন আপনি অ্যাপ্লিকেশন করলেন, অবশ্যই ফি সম্পর্কে জানতে হবে। স্টেপ ওয়ানের ফি হচ্ছে আই থিঙ্ক, মানে মোর, আমি যতটুকু জানি এখন ফি হচ্ছে $960 বা $970, $970। বাংলাদেশি টাকা কনভার্ট করলে 8×72, 75,000 টাকার মতো, তাই তো? তো এরপরে স্টেপ 1 এক্সামিনেশনের জন্য আপনি ইউ আর রেডি, ইউ ওয়ান্ট টু টেক দ্য এক্সাম। এখন আপনার জানতে হবে যে মানে আসলে আগেই জানতে হবে মানে স্টেপ 1 এর এক্সাম সিস্টেমটা কি। তো এটা হচ্ছে একটা এমসিকিউ এক্সাম, মানে আপনার কম্পিউটারের সামনে বসে এমসিকিউ অ্যান্সার করতে হবে, বেস্ট অ্যান্সারটা চুজ করতে হবে। অ্যান্ড ইটস অ্যাবাউট লাইক আপনি সবচেয়ে বেস্ট যে অ্যান্সারটা এটাকে আপনি চুজ করতে পারছেন নাকি, তাই তো? সো জিনিসটা হচ্ছে আপনি 8 hours এর একটা এক্সাম, স্টেপ 1 এর এক্সামটা 8 hours এর এক্সামের মধ্যে 1 hour হচ্ছে ব্রেক, আর বাকি 7 hours হচ্ছে এক্সাম, এবং প্রতি আওয়ারে আপনার 40টা করে প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে কি দাঁড়ালো, 7 ঘন্টার একটা এক্সাম, প্রতি ঘন্টায় 40টা করে প্রশ্নের উত্তর দেওয়া, তাহলে টোটাল 280 প্রশ্নের আপনার একটা পরীক্ষা। এবং এটা হচ্ছে আপনি কোথায় দিবেন, একটা সেন্টার আছে যেটার নাম হচ্ছে প্রোমেট্রিক সেন্টার। প্রোমেট্রিক সেন্টারে গিয়েই আপনাকে স্টেপ 1 দিতে হবে, স্টেপ 2 সি কে দিতে হবে, স্টেপ 3 দিতে হবে। স্টেপ 2 সিএস যেটা, সেটা আমি পরে বলছি কোথায় গিয়ে দিতে হবে। তো এই এক্সামগুলো আপনার প্রোমেট্রিক সেন্টারে দিতে হবে। প্রোমেট্রিক সেন্টার হচ্ছে একটা এক্সাম তারা রান করে থাকে, কন্ডাক্ট করে থাকে, বিভিন্ন দেশের বিভিন্ন এক্সাম রান করে থাকে, লাইক টোফেল, জিআরই, এই এক্সামগুলো তারা রান করে থাকে। তো এই প্রোমেট্রিক সেন্টারে গিয়ে আপনার স্টেপ 1, স্টেপ 2 সিকে এবং স্টেপ 3 এই 3টে এক্সাম দিতে হবে। তো যখন আপনি পরীক্ষা দিতে যাবেন স্টেপ 1 পরীক্ষা, তখন ইউ আর অলরেডি প্রিপেয়ার্ড, আপনি বসলেন পরীক্ষা দিতে। যে কম্পিউটারটা আপনাকে অ্যাসাইন করা হলো সেই কম্পিউটারটাই কিন্তু আপনার ডিসাইড করে দিবে যে আপনাকে কি কি প্রশ্ন দেওয়া হবে, তাই তো? র্যান্ডমলি তাদের কিউ ব্যাংক আছে সার্ভারের সাথে কানেক্টেড, দ্যাট কম্পিউটার, সে পুল করবে 280 কোয়েশ্চেন্স এবং আপনার সামনে থ্রো করবে 280 কোয়েশ্চেন্স। এবং দেখা যায় কি অনেক সময় এরকম অভিজ্ঞতা হয়, লাইক আপনি যেই টপিকটা নিয়ে একটু কম পারছেন, যেই টপিকটা নিয়ে আপনার অ্যান্সার করাটা ঠিক মতো হচ্ছে না, দেখা যাচ্ছে সেই টপিকের প্রশ্ন ওভার এন্ড ওভার ওরা থ্রো করতে থাকে। সেটা হয়তো ওদের কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপার আছে যেটা কিভাবে ডিটারমাইন করছে। তবে ওই কম্পিউটারটাই ডিসাইড করে দিবে আপনার টেস্টটা কি হবে, আপনার টেস্টের ম্যাটেরিয়ালস, কন্টেন্টস কি হবে, তাই তো? সো আপনার সাথে ধরেন আপনার এক ফ্রেন্ড পরীক্ষা দিতে গেল, পাশে বসে পরীক্ষা দিচ্ছে, তার কিন্তু একই প্রশ্ন আসবে নট দ্যাট, তাই তো? তার ডিফারেন্ট প্রশ্ন আসতে পারে। So that's about step 1. তো এটাকে বলা হয় one of the hardest exam in the world in medical science, step 1 কে। তবে অবশ্যই জিনিসটা আগেই যেটা বলেছি, জিনিসটা ডিফারেন্ট, দ্যাটস why it looks hard, বাট আপনি যদি if you are determined to do USMLE, then it becomes, you fall in a track, আপনি আরেকটা ট্র্যাকে চলে আসতে হবে যেটার মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন। তো দ্যাটস অ্যাবাউট স্টেপ 1। এখন বলছি কিছুটা স্টেপ 2 সিকে এবং স্টেপ 2 নিয়ে। তো স্টেপ 2 যেটা, সেটার অবশ্যই দুটো পার্ট আছে, একটা হচ্ছে স্টেপ 2 সিকে আর আরেকটা হচ্ছে স্টেপ 2 সিএস, তাই তো? তো সিকেটা হচ্ছে অলমোস্ট লাইক স্টেপ 1 এক্সাম সিস্টেম, এমসিকিউ এক্সাম, কম্পিউটারের সামনে বসে পরীক্ষা দিতে হবে এবং আপনার ক্লিনিক্যাল নলেজ টেস্ট করা হবে। সাবজেক্ট কভারিং হচ্ছে মেডিসিন, সার্জারি অ্যান্ড গাইনোকোলজি, পিডিয়াট্রিক, সাইকিয়াট্রি গুলো, এবং আপনার ক্লিনিক্যাল স্কিল যেটা স্টেপ 2 সিএস যেটা, সেটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল একটা এক্সাম, মানে হচ্ছে 12টা পেশেন্ট দেখতে হবে, স্ট্যান্ডার্ডাইজড পেশেন্ট, এবং তাদের হিস্ট্রি এক্সামিনেশন করে তারপরে হচ্ছে পেশেন্ট নোট লিখতে হবে, তাই তো? তো স্টেপ 2 সিকে যেটা, সিকের মধ্যে হচ্ছে আপনার
কত ঘন্টার পরীক্ষা, মোটামুটি সাবজেক্ট কভারিং আপনি জানেন। এটার প্রিপারেশনটা নিয়ে একটু বলে নিই। এটার প্রিপারেশনটা একটু ডিফারেন্ট দেন স্টেপ ওয়ানে আপনার ভিডিওস দেখতে হয়েছিল, কিছু বই ছিল, কিছু কিউ ব্যাংক ছিল, দেন ইউ আর রেডি ফর দ্য এক্সাম। সিকের জন্য হচ্ছে আমাদের আসলে ভিডিও তেমন কিছু দেখা লাগে না, তারপর অনেকে বিভিন্ন অনলাইন রিসোর্স ইউজ করে থাকে। আর আরেকটা হচ্ছে বইও তেমন কিছু পড়া লাগে না, জাস্ট হচ্ছে কোয়েশ্চেন সলভ করতে হয়। ইউওয়ার্ল্ড এর কিউ ব্যাংক যেটা, সেটা যদি ভালোভাবে কেউ সলভ করতে পারে, he or she will be ready for step to CK, তাই তো? So that's it, first step to CK। এখন যেটা সিকেটা হচ্ছে অলমোস্ট 9 hours এর এক্সাম। সো স্টেপ 1 হচ্ছে 8 hours এর এক্সাম আর উইথ 1 hour ব্রেক। সিকে হচ্ছে 9 hours এর এক্সাম উইথ 1 hour ব্রেক, মানে হচ্ছে 8 ঘন্টা আপনাকে বসে পরীক্ষা দিতে হবে। সেম প্রোমেট্রিকে গিয়ে পরীক্ষা দিতে হবে। রেজিস্ট্রেশন প্রসেসটাও সিমিলার, ইসিএফএমজি থেকে রেজিস্ট্রেশন করতে হবে। আর এই 8 ঘন্টার পরীক্ষায় আপনাকে ওই কম্পিউটারটা প্রতি ঘন্টায় 40টা করে প্রশ্ন শো করবে। দ্যাট মিনস আপনার 320 কোয়েশ্চেন্স এর একটা এক্সাম দিতে হবে ফর সিকে। তারপরে যেটা আপনি সিকে পরীক্ষার কভারিং মানে ম্যাটেরিয়ালস বললাম, মোটামুটি ইউআর পড়লেই হয়ে যায়। সিকে পরীক্ষার ফিটাও সিমিলার টু স্টেপ 1, $965 আর $970 এর মতো। সো এটা হচ্ছে স্টেপ 1 আর স্টেপ 2 সিকে এক্সাম, মোটামুটি এমসিকিউ এক্সাম। স্টেপ 3 তেও এমসিকিউ এক্সাম আছে, সেটাতে যাচ্ছি পরে। তার আগে হচ্ছে স্টেপ 2 সিএস। তো সিএসটা হচ্ছে ক্লিনিক্যাল স্কিল, এটা ক্লিনিক্যাল স্কিল একটা এক্সাম, এবং এই এক্সামটা হচ্ছে 12টা পেশেন্ট আপনাকে দেখতে হবে। এবং এটার যে সেন্টারটা সেটা আগেই বলেছিলাম, যে প্রোমেট্রিক সেন্টার না, এটা আপনাকে ইউএসএ তে এসে পরীক্ষা দিতে হবে। এবং ইউএসএ তে 5টা সেন্টার আছে যেখানে আপনি সিকে পরীক্ষা দিতে পারবেন, এন্ড দোজ আর ফিক্সড। তো 5টা সেন্টার কোথায় কোথায় আছে? ফিলাডেলফিয়াতে আছে, মানে পেনসিলভেনিয়ায়। একটা আছে জর্জিয়া, আটলান্টা জর্জিয়া। একটা আছে হিউস্টন টেক্সাস। একটা হচ্ছে শিকাগো। আর একটা হচ্ছে সম্ভবত লস অ্যাঞ্জেলস। ঠিক আছে, 5টা সেন্টার আপনাকে পরীক্ষা দিতে হবে যে কোনো একটা সেন্টারে গিয়ে। এবং এটার এক্সাম ফিটা হচ্ছে একটু বেশি, অ্যাবাউট $1,500। আর এটার প্রিপারেশনের জন্য বলতে পারি প্র্যাকটিস করতে হবে খুব বেশি, লাইক 12টা পেশেন্টের সাথে আপনার কথা বলতে হবে, তাদের হিস্ট্রি এক্সামিনেশন করতে হবে, পেশেন্ট নোটস লিখতে হবে, এই কম্পোনেন্টগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে ওভার অ্যান্ড ওভার। এন্ড একটা বই আছে ফার্স্ট এড ফর সিএস, we usually follow that book। আর আমি যেটা সবসময় রিকমেন্ড করি ফর সিএস এক্সাম, আপনারা একটা কোচিং করবেন, লাইক প্রিপারেশন কোর্স নিলে ভালো হয়। সো এনিথিং ইজ গুড, লাইক দেয়ার ক্যাপমান কোচিং ইন ইউএসএ, যেমন আমি করেছিলাম এনওয়াইসিএস প্রেপ। তো দে আর ভেরি গুড। আপনি জাস্ট হচ্ছে প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে আর কি। তো তারপরে যেটা আপনার সিএস পরীক্ষাটায় যে 12টা পেশেন্ট আপনি দেখবেন, সেই 12টা পেশেন্ট কিন্তু আসলে পেশেন্ট না, তারা কিন্তু আসলে অভিনেতা অভিনেত্রী। তো তারা খুব ভালো অভিনয় জানে। তো আপনার হচ্ছে ওই যে ডিজিজটা সেটা সম্পর্কে তারা খুবই ভালোভাবেই জানে, এবং আপনার কি কি সিমটম বা আপনি কি কি সাইন এলিসিট করতে পারবেন সবই তারা জানে। তো এই জিনিসটা আপনাকে স্ট্যান্ডার্ডাইজ পেশেন্টের উপরে পরীক্ষাটা দিতে হবে। এখানে আপনাকে টেস্ট করা হবে আপনার ক্লিনিক্যাল স্কিল কিরকম, লাইক আপনি কোনো একটা যখন একটা পেশেন্টের সাথে কথা বলছেন, ফার্স্ট তারা দেখবে আপনার কমিউনিকেশন স্কিল কেমন। তো কমিউনিকেশন স্কিলের সাথে আরেকটা জিনিস চলে আসবে, স্পোকেন ইংলিশ প্রফিসিয়েন্সি, মানে আপনার ইংরেজিটা কি তারা বুঝতে পারছে নাকি, আবার তাদের যে ইংরেজি আপনি বুঝতে পারছেন নাকি। তো এখানে অ্যাকসেন্টের কোনো ব্যাপার নেই, আমাদের সবারই অ্যাকসেন্ট আছে। জিনিসটা হচ্ছে আপনি মেক শিওর করতে পারছেন নাকি যে আপনার কথাটা সে বুঝতে পারছে নাকি, বা তার কথাটা আপনি বুঝতে পারছেন নাকি। সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ প্রফিসিয়েন্সি। এটা হচ্ছে কমিউনিকেশন, মানে আপনি যখন একজন মানুষের সাথে কথা বলছেন, তার সাথে কি আপনি কানেকশন তৈরি করতে পারলেন নাকি। সো অবশ্যই পেশেন্টের সাথে ইউনিট টু বিল্ড এ কানেকশন, মোর লেস আপনারা জানেন সবাই র্যাপোর্ট যেটাকে বলে, সেটা আপনাকে বিল্ড আপ করতে হবে। এন্ড দেন আপনার যেটা ক্লিনিক্যাল যে এক্সামিনেশনটা সেটা ঠিক মতো হলো নাকি, আপনি ঠিক পথে আগাচ্ছেন নাকি। আর এরপরে হচ্ছে আপনার পেশেন্ট নোট লিখতে হবে টাইপ করে, মানে একটা পেশেন্টের দেখতে তার রুমে ঢুকলেন, তা 15 মিনিটস আপনাকে সময় দিবে পেশেন্টের হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন করার। তো রুম থেকে বের হওয়ার পর 10 মিনিটস সময় দিবে আপনার পেশেন্ট নোটসটা লিখে ফেলার। তো বের হয়ে জাস্ট কম্পিউটার আছে বাইরে, আপনি বসে পেশেন্ট নোটসটা লিখবেন,
পেশেন্টের যে পুরো হিস্ট্রিটা সেটা লিখবেন, ডিফারেন্সিয়ালস লিখবেন, প্রো ডায়াগনোসিস লিখবেন, তারপরে হচ্ছে ইউ গো ফর ইয়োর কি বলে এটাকে ল্যাব যেটা দিতে চান, ঠিক আছে, সবকিছু দিয়ে আপনার একটা ইমপ্রেশন আপনি লিখবেন। এটার জন্য আপনাকে 10 মিনিটস সময় দেওয়া হবে। So that's about CS. It's a clinical skill exam এবং হচ্ছে 12টা পেশেন্ট আপনাকে দেখতে হবে। And যে কোনো সেন্টারে পরীক্ষা দেওয়া যাবে। ফির কথা বলেছি about $1,500, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আপনার সিএস গেল, সিএস এর পরে হচ্ছে আপনি যখন আমরা এই 3টা এক্সাম পাস করে ফেললাম, আমরা হচ্ছে ইসিএফএমজি সার্টিফাইড। ইসিএফএমজি সার্টিফিকেশনটা নিডেড, কারণ আমরা ইসিএফএমজি সার্টিফিকেশনটা আমাদের রেসিডেন্সির অ্যাপ্লিকেশনের সময় সামটাইমস ক্যান বি এ ভেরি ইম্পর্টেন্ট প্রিরিকুইজিট। কারণ আমরা যারা বাইরে থেকে আসছি, আমাদের জন্য রেসিডেন্সি পজিশনগুলোর জন্য কম্পিটিশনটা খুব বেশি করতে হচ্ছে, তাই তো। কারণ আমেরিকান যারা মেডিকেল গ্রাজুয়েট তারা এখানে পড়াশোনা করেছে, তাদের একটা ব্যাপার আছে যে দে আর স্পেন্ডিং এ হিউজ লট অফ মানি মোর দ্যান আস। কারণ এক একজন আমেরিকান মেডিকেল স্টুডেন্টসদের দেখা যায় 2 লাখ থেকে 3 লাখ ডলার তাদের লোনই নিতে হচ্ছে ফর দ্য পারপাস অফ মেডিকেল এডুকেশন। তো সেই জায়গায় আমাদের হয়তো তেমন কোনো খরচই হচ্ছে না, মানে সেই তুলনায়, তাই তো। সো আমাদের ক্ষেত্রে দেখা যায় যে সুযোগটা একটু কম, বাট কম্পিটিশন আছে। তবে জিনিসটা হচ্ছে উই আর স্টিল মেকিং ইট, মানে আমরা যারা বাইরে থেকে আসছি উই আর গোয়িং ইনটু দ্য সিস্টেম, ঠিক আছে। তো অবশ্যই আপনার স্কোর এখানে ম্যাটার করছে। আপনার স্টেপ 1 এর স্কোর কত, সিক এর স্কোর কত, স্টেপ 3 এর স্কোর সামটাইম ম্যাটার্স। তারপর হচ্ছে what is your visa status, that sometimes matters. তারপর হচ্ছে what is your year of graduation, that sometimes matter। মানে আপনার রিসেন্ট গ্রাজুয়েট বা ফ্রেশ গ্রাজুয়েটকে ওরা প্রেফার করে। তবে অবশ্যই অনেক ওল্ড গ্রাজুয়েটস আছেন, 10 years, 15 years, 20 years back they graduated but still entering the system through residency। তো এই জিনিসগুলো আর কি সবকিছু বিবেচনা করেই রেসিডেন্সির দিকে আগাতে হচ্ছে। তো এগুলো গেল মোটামুটি আমাদের এক্সাম ডেসক্রিপশন। তো স্টেপ 3 যেটা, সেই পরীক্ষাটা একটু বলে নিই। এটা হচ্ছে আপনার ইসিএফএমজি সার্টিফাইড হওয়ার পরে আপনাকে এই এক্সামটা দিতে হবে, স্টেপ 3। এর আগে দিতে পারবেন না। এবং স্টেপ 3 যে ব্যাপারটা, এটা হচ্ছে 2 days এক্সাম। স্টেপ 3 এক্সামটা হচ্ছে 2 days এক্সাম এবং 1 day হচ্ছে ইউজুয়ালি হচ্ছে দুটো কম্পোনেন্ট আপনার টেস্ট করা হয়। One is the MCQ exam, আরেকটা হচ্ছে একটা ক্লিনিক্যাল কেস সিমুলেশন, ঠিক আছে। এক ধরনের সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারে আপনাকে কিছু পেশেন্ট ম্যানেজ করতে হবে। সো ইটস কাইন্ড অফ লাইক এ গেম, মানে আপনার দুটো কম্পোনেন্ট আছে। ইউজুয়ালি একদিনে একটা কম্পোনেন্ট থাকে, 2 days এক্সাম। তবে somebody say there can be overlap, like CCS থাকতে পারে both of the days, MCQ থাকতে পারে both of the days। So CCS and MCQ এই দুটো এক্সাম নিয়ে আমাদের স্টেপ 3 এক্সাম। তো বেসিক্যালি যেসব ক্লিনিক্যাল কোয়েশ্চেনই থাকে এখানে, আবার স্টেপ 1 স্টাইলেরও কোয়েশ্চেন থাকতে পারে। সো বেসিক্যালি স্টেপ 3 নিয়ে আসলে তেমন কিছু বলার নেই, কারণ যদি কেউ স্টেপ 3 নিয়ে জানতে চান, দ্যাট মিনস ইউ অলরেডি নো ইট, তাই তো। কারণ স্টেপ 3 দিতে হলে আগে আপনাকে স্টেপ 1 এবং স্টেপ 2 সিকে পাস করে তারপরে আসতে হবে। সো বেসিক্যালি স্টেপ 3 নিয়ে এতটুকুই। রিসোর্সটা বলে নিই, ইউয়ার্ল্ড ফিজটা হচ্ছে $900 এর মতো। অ্যান্ড এই তো। সো স্টেপ 3 হচ্ছে জাস্ট সিম্পলি বললাম। আচ্ছা, অনেকে আবার জিজ্ঞেস করেন যে ইউওয়ার্ল্ড জিনিসটা কি। ইউওয়ার্ল্ড হচ্ছে একটা কোয়েশ্চেন ব্যাংক, অনলাইন কোয়েশ্চেন ব্যাংক। এটা আসলে অনেকে অফলাইন ইউজ করে থাকেন। অফলাইন বলতে পাইরেটেড কপি অফ কোর্স, মানে অনলাইন ইউওয়ার্ল্ডের কেউ স্ক্রিনশট নিয়ে সেটাকে সাজিয়ে সেটাকে ইন্টারনেটে দিয়ে দিচ্ছে, সেটা অনেকে ইউজ করে থাকেন। তবে আমি সবসময় রিকমেন্ড করি অনলাইন ইউজ করার, কারণ দে আর আপডেটিং এবং তারা USMLE স্টাইল কোয়েশ্চেনের সাথে সবসময় আপ টু ডেট থাকার চেষ্টা করে। সো দ্যাটস ভেরি গুড। এই জন্য আমি সবসময় রিকমেন্ড করবো কেউ যদি ওয়ার্ড পড়তে চান, গো ফর দ্য অনলাইন। ওকে, তো ধরে নিলাম আপনাদের সব পরীক্ষা শেষ, স্টেপ 1, স্টেপ 2, সিকে, সিএস, ধরে নিলাম স্টেপ 3 শেষ। তারপরটা কি? তারপর স্টেপ হচ্ছে ইউ আর গোয়িং ফর রেসিডেন্সি অ্যাপ্লিকেশন। এখানে রেসিডেন্সি অ্যাপ্লিকেশন, আপনি রেসিডেন্সি ট্রেনিং করবেন অন ইউর সাবজেক্ট চয়েস। আপনি যদি মেডিসিনে যেতে চান, ইউ উইল ট্রাই ফর ইন্টারনাল মেডিসিন রেসিডেন্সি। আপনি যদি পিডিয়াট্রিক্সে যেতে চান,
you try for pediatrics residency, আপনি যদি সাইকিয়াট্রি যেতে চান, আপনি যদি সার্জারি যেতে চান, আপনি যদি OBGYN যেতে চান, you try for those residencies, তাই তো? তো এক একটা রেসিডেন্সির যেই ক্রাইটেরিয়া সেগুলো ডিপেন্ড করছে আপনি কোন হসপিটালে রেসিডেন্সি করবেন তাদের স্পেসিফিক রেসিডেন্সি প্রোগ্রামের উপর। যেমন বিভিন্ন ধরনের হসপিটাল আছে, যেমন আমার হসপিটাল হচ্ছে জ্যামাইকা হসপিটাল মেডিকেল সেন্টার। তো তারা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট নিউ ইয়র্ক হসপিটাল, জ্যামাইকা হসপিটাল। যেমন নিউ ইয়র্কের ফার্স্ট হসপিটাল যেটা ফ্লাশিং হসপিটাল সেন্টার, আর জ্যামাইকা হসপিটাল আই থিঙ্ক 1894 এর দিকে এটা এস্টাবলিশড হয়েছে। তো এই হসপিটাল ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, এবং দেয়ার কমিউনিটি হসপিটাল, মানে বেসিক্যালি তারা কমিউনিটি সার্ভ করে থাকে। সো এই হসপিটালটার নিজস্ব একটা রেসিডেন্সি প্রোগ্রাম আছে। তো এখানে নিউ ইয়র্কে আরো যেসব হসপিটাল আছে, টু অলমোস্ট 200 প্লাস হসপিটালস বা 300 হসপিটালস, তাদের এক একজনের এক একটা রেসিডেন্সি প্রোগ্রাম আছে। সব হসপিটালের রেসিডেন্সি প্রোগ্রাম নেই, সব হসপিটালের সব রেসিডেন্সি প্রোগ্রাম নেই, তাই তো? তো যেই হসপিটালে আপনার চয়েস অফ রেসিডেন্সি প্রোগ্রাম আছে সেখানে আপনি অ্যাপ্লাই করবেন ফর রেসিডেন্সি পজিশন। তো রেসিডেন্সি অ্যাপ্লিকেশনটা একটা আলাদা একটা ব্যাপার, লাইক আপনাকে কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। যেমন রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের জন্য আপনার এক্সামগুলো রেডি থাকতে হবে, এক্সাম স্কোরগুলো। এছাড়াও আপনাকে কিছু স্পেসিফিক যে আদার্স ক্রেডেনশিয়ালস রেডি রাখতে হবে, যেমন হচ্ছে ইউএস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। সো ইউএস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স জিনিসটা হচ্ছে আপনি এই দেশের হেলথ সিস্টেম কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আপনার সম্যক ধারণা আছে নাকি। তো ইউএস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স জিনিসটা একটু ব্যাপারটা একটু কনফিউজিং, কারণ আমরা যারা গ্র্যাজুয়েট হয়ে যাই বাংলাদেশ থেকে, এমবিবিএস পাশ করে আপনি আসলেন, তখন আপনার যে ট্রু ইউএস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স যেটা, সেটা আসলে গেইন করাটা সম্ভব না। কারণ হচ্ছে ট্রু ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স যেটা, সেটাকে বলা হচ্ছে ওদের ইলেকটিভস অর ক্লার্কশিপস, যেটা একমাত্র সম্ভব যদি আপনি এখনো স্টুডেন্ট থাকেন। ধরেন আপনি এখনো স্টুডেন্ট, আপনি থার্ড প্রফ পাস করেছেন, আপনি স্টেপ 1 দিয়েছেন বা সিকে দিয়েছেন, আপনি এখানে একটা মেডিকেলে অ্যাপ্লাই করলেন যে আমি এসে এখানে কাজ করতে চাই অ্যাজ এ ভিজিটিং স্টুডেন্ট, ভিজিটিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, দেন দে হ্যাভ প্রোগ্রামস অর দে হ্যাভ অফিসিয়াল অফার ফর ইউ। তবে আপনি যখন গ্র্যাজুয়েট হয়ে যাবেন তখন দে অলসো, মানে আপনি নোম্যান্স ল্যান্ডের মতো হয়ে যায় ব্যাপারটা, যে মানে আপনি এদিকেরও না ওদিকেরও না, আপনি এখানে এসে কোনো অফিসিয়াল ইউএস মেডিকেল এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে কিছু আনঅফিসিয়াল কিছু ব্যাপার আছে, বা বলা যায় নট রিয়েলি ক্লাসিক্যাল ওয়ে, যেগুলোর নাম হচ্ছে অবজারভারশিপ। মানে আপনি হচ্ছে একটা হসপিটালে কোনো একটা ডক্টরকে অবজার্ভ করবেন যে তারা কিভাবে কাজ করছে, ইউএস হেলথ সিস্টেম কিভাবে রান করছে। যদিও ব্যাপারটা খুবই ইজি, মানে আপনারা যারা বাংলাদেশে কাজ করেছেন বা কাজ করে এসেছেন, দিস উইল বি ভেরি ইজি ফর ইউ, কারণ বাংলাদেশে অনেক হ্যাসেলের মধ্যে কাজ করতে হয়, সেই তুলনায় এখানে ব্যাপারটা অনেক সহজ। সো অবজার্ভ করতে হবে জিনিসটা। তারপর হচ্ছে এক্সটার্নশিপ একটা ব্যাপার আছে। এক্সটার্নশিপটাও কাইন্ড অফ আনঅফিসিয়াল অর ভেগ নেম, নট অফিসিয়াল থিং। এখানেও ব্যাপারটা অনেকটা অবজার্ভ করার মতো, তবে দে মাইট আস্ক ইউ টু ডু সামথিং, পেশেন্টের হিস্ট্রি এক্সামিনেশন করার হয়তো সুযোগ থাকতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভলান্টিয়ারিং করা, লাইক কোনো একটা হসপিটালে ইউ ডু দ্য ভলান্টিয়ারিং জব, এবং হয়তো নার্স স্টেশনে বসে কাজ করলেন বা হচ্ছে পেশেন্ট ভলান্টিয়ার হিসেবে কাজ করলেন। তো তখন আপনি জানতে পারবেন, কারণ আপনি একটা হসপিটাল ঢুকলে আপনি দেখছেন যে কাজগুলো কিভাবে হচ্ছে, তাই না? মর্নিং রিপোর্ট এই সেই এগুলো কিভাবে হচ্ছে, ইউ নো দ্যাট। সো আপনাকে জাস্ট আইডিয়াটা নিতে হবে। কেন নিতে হবে আইডিয়াটা? কারণ বেসিক্যালি আপনি যখন রেসিডেন্সি অ্যাপ্লিকেশন করবেন, রেসিডেন্সি ইন্টারভিউয়ার যখন আপনাকে ডাকবে, দে ওয়ান্ট টু নো যে আপনি এই দেশের হেলথ সিস্টেম সম্পর্কে কি কি জানেন। সো আপনার যদি একটা অভিজ্ঞতা থাকে যে হ্যাঁ আমি এই জিনিস জানি, এখানে এই সফটওয়্যার ইউজ হচ্ছে, এইভাবে পেশেন্ট ম্যানেজ করা হচ্ছে, ঠিক আছে, সকাল থেকে বিকাল পর্যন্ত এইভাবে রান করছে একটা হসপিটাল, দেন ইউ নো ইট। তো তারপরে আপনাকে ট্রেন করাটা একটু ইজি হবে, দ্যাটস ইট। কিন্তু ব্যাপারটা আসলে মাঝে মধ্যে আমার কাছে উইয়ার্ড লাগে, লাইক আপনি তো ট্রেনিং নিতে চাচ্ছেন, সো রেসিডেন্সির সময় ইউ উইল বি ট্রেন, বাট দে ওয়ান্ট টু নো, যে দে ওয়ান্ট টু সি সামওয়ান যারা কিছু না কিছু অভিজ্ঞতা আছে। আর এই ব্যাপারটার আরেকটি ইম্পর্টেন্স হচ্ছে, ইউএস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের আরেকটি ইম্পর্টেন্স হচ্ছে, ইউ উইল গেট লেটার্স অফ রিকমেন্ডেশন, যেটাকে বাংলাদেশে খারাপভাবে দেখা হতে পারে রিকমেন্ডেশন ব্যাপারটা, যে সে রিকমেন্ড করেছে দেখে তমুকে চাকরি হয়েছে।
এই জন্য সে সে চাকরিটা পেয়েছে, না হলে অন্য কেউ পেতো এরকম কিছু। তো এই দেশে ব্যাপারটা অফিসিয়াল, like you need to have some of the recommendations from someone, ঠিক আছে? এই দেশি কারো, বা এই দেশি বলতে নট নেসেসারিলি সে আমেরিকান ইউরোপিয়ান হতে হবে, নট দ্যাট। এই দেশটি বলতে ধরেন এই দেশে যারা বাংলাদেশি ডক্টরস আছে বা অন্য যে কোনো দেশি ডক্টরস আছে, মানে এই দেশি ডক্টরস থেকে আপনাকে লেটার্স অফ রিকমেন্ডেশন নিতে হবে, যে আমি আপনাকে রিকমেন্ড করে দিলাম ফর দ্যাট পার্টিকুলার প্রোগ্রাম, ফর দ্যাট পার্টিকুলার রেসিডেন্সি পজিশন, যে এই ছেলেটা বা এই মেয়েটা ইজ এ গুড ফিট, ঠিক আছে? তখন তারা আপনার ওই লেটার অফ রিকমেন্ডেশনের একটা ভ্যালু দিবে। সো এই ইউএস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের একটা ইম্পর্টেন্স হচ্ছে থ্রু দিস ইউ ক্যান আর্ন লেটার অফ রিকমেন্ডেশন। লাইক আমি গিয়েছিলাম ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে এক্সটার্নশিপ করতে, তবে অফিসিয়ালি আগেই বলেছে দিস ওয়াজ নট এক্সটার্নশিপ অর ইউএস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, বাট আই আর্নড 2 লেটার অফ রেকমেন্ডেশন দেয়ার, এবং তাদের হসপিটাল প্যাডে লেটার অফ রেকমেন্ডেশন নিয়ে এসেছিলাম। অবশ্যই দুজন ফেমাস বাংলাদেশি ডক্টর ওয়ার্কিং দেয়ার, আই ওয়ার্কড উইথ দেম। তারপর হচ্ছে আমি আরো দুটো লেটার অফ রিকমেন্ডেশন ম্যানেজ করেছিলাম। একটা হচ্ছে ওয়ান অফ আওয়ার ফ্যামিলি ডক্টরস, ওয়ান হিমাটোলজি অনকোলজিস্ট, উনি বর্তমানে স্লোয়ান কেটারিং হসপিটালে কাজ করছেন। এই দেশ মানে উনি হচ্ছে আমেরিকান বর্ন এন্ড হচ্ছে আমেরিকাতেই পড়াশোনা করেছেন। সো সেই ডক্টর উনি আমাকে রিকমেন্ড করেছিলেন। আর আরেকজন হচ্ছে আমার যেই মেন্টর একজন আছেন নিউ ইয়র্কে, যার সাথে আমি সব সময় কাজ করি। সো ওই স্যার আমাকে রিকমেন্ড করেছিলেন। সো টোটাল 4টা লেটার অফ রিকমেন্ডেশন আমি ম্যানেজ করেছি, এবং দেন আই আই ওয়াজ রেডি ফর রেসিডেন্সি অ্যাপ্লিকেশন। সো ইউজুয়ালি রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের যেই মানে সময়টা, সেটা হচ্ছে সেপ্টেম্বর। লাইক ইচ ইয়ার সেপ্টেম্বর 15th রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের ফার্স্ট ডে হিসেবে বিবেচনা করা হয়। তো এই সেপ্টেম্বর 15 এর আগেই আপনার এক্সামগুলোর মোটামুটি রেডি থাকতে হবে। লেটস সে আপনি নেক্সট ইয়ার রেসিডেন্সি শুরু করতে চান, সো আপনাকে কি করতে হবে? আপনাকে এই বছর সেপ্টেম্বর 15 এর আগেই আপনার স্টেপ 1, স্টেপ 2 সিকে, স্টেপ 2 সিএস এই এক্সামগুলো কমপ্লিট থাকা লাগবে, এবং স্কোর হাতে থাকা লাগবে। মোর মানে থাকা লাগবে বলতে আপনি লেট অ্যাপ্লিকেশন করতে পারেন, বাট ফর এ বেটার চান্স আপনার হচ্ছে আগেই রেডি থাকা লাগবে। তারপর হচ্ছে আপনার এই ইউএস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকা লাগবে, লেটার অফ রিকমেন্ডেশনস থাকা লাগবে। এই জিনিসগুলো নিয়ে ইউ আর রেডি ফর রেসিডেন্সি অ্যাপ্লিকেশন। তো আমি রেসিডেন্সি অ্যাপ্লিকেশন করলাম লাস্ট ইয়ার সেপ্টেম্বরে, এন্ড দেন আমি অ্যাপ্লিকেশন করেছিলাম প্রায় 148টা হসপিটালে, মোস্টলি ইন দ্য অ্যাপ্লাই করেছি। 7টা প্রোগ্রাম থেকে আমাকে ইন্টারভিউর জন্য কল করেছিল। সো দ্যাটস অ্যানাদার স্টোরি। লাইক আপনি এই এত স্কোর সবকিছু করে, লেটার অফ রিকমেন্ডেশন ম্যানেজ করে, ইউএস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ম্যানেজ করে, দেন দে আস্ক ফর ইন্টারভিউস, লাইক ফেস টু ফেস ইন্টারভিউস। এবং এই ফেস টু ফেস ইন্টারভিউস গুলো কিন্তু আবার কি আপনাকে যাচাই করা হচ্ছে, তাই তো? মানে আপনার এত সব ক্রিডেন্সিয়ালস এর পরেও আপনাকে ফেস টু ফেস ইন্টারভিউ নিয়ে যাচাই করা হবে, এন্ড এই ইন্টারভিউর পারফরমেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে ইন্টারভিউ পারফরমেন্সের উপরও আমাদের রেসিডেন্সি ডিপেন্ড করবে। সো ইন্টারভিউ পারফরমেন্সটা, ইন্টারভিউটাকে হালকাভাবে নিলে হবে না, মানে একটু মোটামুটি উই নিড টু বি প্রিপেয়ার্ড। লাইক দে ওয়ান্ট টু জাজ ইউ অ্যাজ এ পার্সন, ঠিক আছে? মানে আপনার credentials তো they can see, but what else you have? Do you have certain other skills, or do you have something interesting to tell? ঠিক আছে, সেই জিনিসগুলো নিয়েও আপনার সাথে কথাবার্তা হবে, এবং দেন they will give report, ঠিক আছে? তো ইউজুয়ালি যেটা হয়, কিছু হসপিটাল আছে যারা সরাসরি ইন্টারভিউর দিনেই তারা পজিশন অফার করে ফেলে, বলে যে ইউ গট দিস পজিশন অর নট। আর কিছু হসপিটাল আছে যারা পরে, মানে ইন্টারভিউ হয়ে গিয়েছে পরে একসাথে একটা কম্বাইন্ড রেজাল্ট দেয়। সো আমার যে হসপিটাল, একটা হসপিটাল মেডিকেল সেন্টার, ওরা হচ্ছে ইন্টারভিউর দিনেই বলে দেয় যে ডু ইউ ওয়ান্ট টু জয়েন হিয়ার। সো আমার যে ইন্টারভিউ হওয়ার পরে ওরা বলে দিয়েছিল যে ডু ইউ ওয়ান্ট টু জয়েন, অফার দিয়েছিল। সো আই সাইন দ্য কন্ট্রাক্ট। এছাড়া কিছু হসপিটাল আছে যারা কিনা একসাথে একটা কম্বাইন্ড রেজাল্ট দেয়, এটাকে বলা হচ্ছে দ্য ম্যাচ। তো এখানে আরেকটা ওয়েবসাইট চলে আসবে, যেটার নাম হচ্ছে ন্যাশনাল রেসিডেন্সি ম্যাচ প্রোগ্রাম, NRMP ওয়েবসাইট। সেখানে গেলে আপনারা এই ম্যাচটা সম্পর্কে জানতে পারবেন। সো এই প্রসেসটা হচ্ছে অনেকটা আমাদের
যেই আমরা যখন মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছিলাম বাংলাদেশে, তখন মানে আপনার একটা ছিল না যে আপনার চয়েসের উপর ডিপেন্ড করে আপনার কোন মেডিকেলে আপনি চান্স পেলেন, সেই ব্যাপারটা আপনাকে ওরা মানে হিসাব করে বের করে দিল। জিনিসটা অনেকটা এরকম। ম্যাচটা হচ্ছে আপনি ধরেন 10টা ইন্টারভিউ দিলেন, 20টা ইন্টারভিউ দিলেন, যে কটা ইন্টারভিউ দিলেন, যেসব প্রোগ্রাম ওই ম্যাচ প্রোগ্রামে অ্যাপ্লাই, ম্যাচ সিস্টেমে আছে, তাদেরকে আপনারা র্যাঙ্ক করবেন, লাইক র্যাঙ্ক করে বলবেন যে আমি এখানে এই প্রোগ্রামটা আমার ফার্স্ট চয়েস, এটা সেকেন্ড চয়েস, এভাবে করে সাজাবেন। প্রোগ্রামগুলো আপনাকে সাজাবে ফার্স্টে, মানে তারা ধরেন 200 জনের ইন্টারভিউ নিল, 200 জনের মধ্যে বেস্ট ইন্টারভিউয়ারকে 1 নাম্বার, এভাবে করে আস্তে আস্তে সাজাবে। তো তাদের মিলের সাথে আপনার মিলটা যদি হয়ে যায়, ম্যাচ হয়ে যায়, তখন হচ্ছে আপনি সেই প্রোগ্রামে রেসিডেন্সি করার সুযোগ পাচ্ছেন। তো রেসিডেন্সি তারপরে শুরু হয় ইউজুয়ালি হচ্ছে জুলাইয়ের ফার্স্ট থেকে, যেমন আমারও হচ্ছে জুলাই ফার্স্ট থেকে শুরু হচ্ছে, এই জুলাই ফার্স্ট থেকে, যদিও আনঅফিসিয়াল অনেক কাজ শুরু হয়ে গিয়েছে অলরেডি, অ্যান্ড অফিসিয়াল ফার্স্ট ডে হচ্ছে জুলাই, অ্যান্ড দেন বেশিরভাগ প্রোগ্রামিং এই সময়টাতেই শুরু হচ্ছে। আর আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে বিভিন্ন রেসিডেন্সির বিভিন্ন লাইক year distribution, যেমন ইন্টারনাল মেডিসিন usually 3 years, সার্জিক্যাল স্পেশালিটি 5 years হতে পারে, 7 years হতে পারে রেসিডেন্সি। রেসিডেন্সি ইজ এ পেইড ট্রেনিং, মানে ইউজুয়ালি about $5,000 per month করে দিচ্ছে। আর রেসিডেন্সির পরে হচ্ছে, যদি অনেকে জিজ্ঞেস করে থাকেন যে রেসিডেন্সির পরে জব বা এরকম আর্নিংটা কিরকম, ইনকামটা কিরকম, সো ডিপেন্ড করে কি কোথায় যাচ্ছেন এবং কি ধরনের জব করছেন। লাইক আপনি যদি স্পেশালিটিতে যেতে চান, দেয়ার ডিফারেন্ট মানে হচ্ছে বেতন ডিফারেন্ট হতে পারে। আর যদি আপনি ইন্টারনাল মেডিসিন বা যেই সাবজেক্টে আপনি রেসিডেন্সি করছেন সেটাতেই থাকতে চান, বিভিন্ন ধরনের বেতন ক্রাইটেরিয়া আছে। তো একটা অ্যাভারেজ ইনকাম হিসাব করলে দেখা যায় যে ইউএস এর যে ডক্টরসরা অ্যাভারেজ ইনকাম করছে ইয়ারলি $2 লাখ মতো। সো দ্যাটস দ্য অ্যাভারেজ, কম বেশি হতে পারে। খুব হাই ডিমান্ডিং কিছু স্পেশালিটি আছে, লাইক কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, তারা হয়তো $500,000 $1 million ইনকাম করছে। সো দ্যাটস দ্য ইনকাম ক্রাইটেরিয়া। অনেকে জানতে চান তাই বললাম। তো এখন যে ব্যাপারটা, লাস্টে যে একটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টোটাল ইউএসএমএলএর খরচটা তাহলে কতটুকু। তো সেটার উপর আমার পোস্টে একটা ব্রেকডাউন করা একটা পোস্ট আছে, মানে আপনার প্রতিটা এক্সামের খরচ আমার প্রোফাইলে, এই সিনা আলম প্রোফাইলে গেলে আপনারা দেখতে পারবেন, একটু স্ক্রল করলেই কত খরচ হতে পারে। তো রাফলি একটা এস্টিমেট যদি দিতে চাই, অ্যারাউন্ড $15,000 to $20,000, ঠিক আছে, $15,000 to $20,000 আপনার লাগতে পারে টু কমপ্লিট দ্য টোটাল প্রসিডিওর অফ ইউএসএমএলই। এখানে এক্সাম খরচ আছে, এখানে এই দেশে ট্রাভেলিং খরচ আছে, থাকা খাওয়ার খরচ আছে, তারপরে হচ্ছে আপনার রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের খরচ আছে, রেসিডেন্সি অ্যাপ্লিকেশন করার পর ইন্টারভিউ দিতে যাবেন এক স্টেট থেকে অন্য স্টেটে, সেগুলোর খরচ আছে, কোচিং এর খরচ আছে, সবকিছু মিলিয়ে দ্যাটস দ্য রাফ এস্টিমেট। আপনার একসাথে হয়তো এত টাকা একই দিনে লাগবে না, একদিনেই প্রথমে শুরুতেই লাগবে না, আস্তে আস্তে ভাগে ভাগে দিতে হবে। যখন আপনি কোনো সার্টেন একটা এক্সিকিউট করবেন কোনো একটা টাস্ক, তখন সেই রিলেটেড টাকা আপনাকে পে করতে হবে, তাই তো? সো দ্যাটস অ্যাবাউট দ্য ফিনান্সিয়াল ক্রাইটেরিয়াস। এবং আরেকটা যেটা হচ্ছে ভিসা নিয়ে কথা চলে আসতে পারে, যে ভিসা ব্যাপারটা কিভাবে। ইউজুয়ালি আমার গ্রিন কার্ড ছিল ফ্রম 2010, সো আই ওয়াজ ভেরি লাকি যে হচ্ছে আমার আলাদা করে ভিসা হ্যাসেলে যেতে হয়নি। সো জিনিসটা হচ্ছে, যদি গ্রিন কার্ড বা সিটিজেনশিপ না থাকে, তাহলে আমি যেটা দেখেছি আমার ফ্রেন্ডরা যারা ইউএসএমএলই করে এখন রেসিডেন্সির জন্য ট্রাই করছে, যেমন আমাদের গতকালকেও আমি একটা ওয়েবিনার করেছি, আমার প্রোফাইলে গেলে দেখতে পারবেন। তো সেখানে অনেকেই ভিসা নিয়ে কথা বলেছে। যেমন ইউজুয়ালি যেটা হয়, বাংলাদেশ থেকে যারা পরীক্ষা দিয়ে আসেন, প্রথমে স্টেপ 1 স্টেপ 2 সিকে কিন্তু বাংলাদেশে দেওয়া যায়, প্রোমেট্রিক সেন্টার আছে, তাই তো? তারপরে আপনারা যেই ইউএস এমবাসি, সেখানে হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন। ইউজুয়ালি ওই যে 6 ইয়ার্স এর যে বিজনেস এন্ড ট্রাভেল ভিসা, সরি 5 ইয়ার্স এর একটা মাল্টিপল ভিসা দেয়। সো সেই ভিসা দিয়েই মোটামুটি আমার ফ্রেন্ডরা এসেছে, B1 B2 ভিসা আছে, সেটা দিয়ে আসে। তারপরে সব এখানে এক্সাম ক্রাইটেরিয়া ক্লিয়ার করে, তারপরে হচ্ছে গো ফর দ্য রেসিডেন্সি প্রসেস, অ্যাপ্লিকেশন সবকিছু করে, তারপরে হচ্ছে তার রেসিডেন্সি
শুরু করে, এবং কিছু রেসিডেন্সি প্রোগ্রাম আছে যারা ভিসা স্পন্সর করে, তাদের থ্রুতে ভিসা হয়। লাইক J1 ভিসা আছে, H1B ভিসা আছে, এই ভিসাগুলো দিয়ে তারপরে হচ্ছে পরবর্তীতে এখানে সেটেল হওয়ার পরে দেন ইভেন্চুয়ালি থ্রু জব, থ্রু রেসিডেন্স, ইভেন্চুয়ালি গ্রিন কার্ড হয়। তো অনেকেই আছেন এরকম, লাইক বাংলাদেশ থেকে এসেছেন ভিসা নিয়ে, অন্য ভিসা নিয়ে এখানে এসে পরবর্তীতে সেটেল হয়ে গেছেন, গ্রিন কার্ড, রেসিডেন্ট, ইউএস সিটিজেনশিপ এগুলো নিয়েছেন। সো ভিসা সম্পর্কে জানতে আমি সাজেস্ট করবো, যেহেতু আমার ধারণা একটু কম ভিসা সম্পর্কে, সো USCIS একটা ওয়েবসাইট আছে, ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিস। তো এখানে B1 B2 ভিসা, J1 ভিসা, তারপর হচ্ছে H1B ভিসা, এগুলো নিয়ে একটু পড়াশোনা করলে বা ক্রাইটেরিয়া গুলো পড়লে you will know about this thing. So sometimes visa can be difficult to obtain, but again আমি তো দেখছি অনেকেরই হচ্ছে, লাইক এই বছর প্রায় 50+ ডক্টরস, বাংলাদেশি ডক্টরস এর রেসিডেন্সি হয়েছে, এবং অনেকেই আছে যারা ভিসা রিকোয়ারিং। সো জিনিসটা এমন না যে ইটস ইম্পসিবল, ইটস ভেরি পসিবল। ইট ডিপেন্ডস যে আপনি আসলে USMLE করতে চান নাকি চান না। যদি আপনার মনে হয় যে হ্যাঁ, আই উইল ট্রাই ফর USMLE এন্ড দিস ইজ মাই ড্রিম অর দিস ইজ মাই আলটিমেট গোল, ইউ ক্যান ডু ইট। ঠিক আছে? সো আই থিঙ্ক দ্যাটস ইট। মোটামুটি সবই ডিসকাস করে ফেললাম, যদি একটু রাশ করেছি আমি। তারপরেও এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক। এছাড়াও আমার প্রতি শনিবারে একটা করে লাইভ ওয়েবিনার হচ্ছে আমার এই সিনা আলম প্রোফাইল থেকে, সেটাও আপনারা দেখতে পারেন। সেখানে হচ্ছে আমি USMLE কমপ্লিট করেছে বা USMLE কমপ্লিট করছে এরকম যারা আছেন সবাইকেই প্যানেলিস্ট হিসাবে আনার চেষ্টা করছি। ফেসবুক লাইভই হচ্ছে, আলাদা করে কোনো ওয়েবিনার থ্রুতে না। সো ইউ ক্যান ওয়াচ দ্যাট those videos as well. তো সেখানেও অনেক USMLE নিয়ে কোয়েশ্চেন্স, কনফিউশনস নিয়ে ডিসকাস করছি। তো মানে চেষ্টা করছি আর কি, যে প্রপার ইনফরমেশনটা যেন সবাই পায়, সেই চেষ্টাটা করছে। কারণ অনেক সময় দেখা যায় আমরা খুব বেশি নেগেটিভ ধারণা পোষণ করছি USMLE নিয়ে, যে দিস ইজ ভেরি হার্ড or very impossible or not possible at all, এরকম ধারণা পোষণ করছি। বা অনেকেই আমাদেরকে বলছে যে ডোন্ট ডু ইট। ঠিক আছে, কেন? কারণ এটা হয় না বা এরকম কিছু। বাট জিনিসটা তো তা না। কারণ যদি একদম নাই হতো, তাহলে এই 50 জন মানুষ থেকে আসলো যে এবছর রেসিডেন্সি ম্যাচ করেছে শুধুমাত্র বাংলাদেশ থেকে। লাস্ট ইয়ার 50 পিপল ম্যাচ, তারা থেকে আসলো, তাই না? তো কিভাবে আসলে পসিবল না ব্যাপারটা, কিভাবে আসলে পসিবল ব্যাপারটা, সেই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করার চেষ্টা করছি। So I think that's it for today. Thank you, Dr. Sifat Tanzila.